আমাদের বাড়ির পেছনের বাগানটার কি অবস্থা? চলো গিয়ে দেখে আসি। আমি তো কাল কিছু নতুন সার নিয়ে এসেছি, সেগুলো দিতে হবে। ঠিক আছে, চলো। আমারও ঘরের কাজ শেষ হয়ে গেছে। এবারের ফসল কেমন হবে তোমার কি মনে হয়? এর আগের বার তো তেমন সুবিধা করতে পারিনি, এই জন্য এবার লেবু গাছ লাগিয়েছি। আমি দেখেছিলাম লেবুও ভালোই হয়, গাছের তেমন যত্নেরও প্রয়োজন হয় না, আর ভালোই মুনাফা আয় করা যায়। তুমি ঠিকই বলেছো। আমাদের পাশের বাড়ির রতন ভাই তো আগের বছর কত টাকা আয় করে ফেললো। নতুন একটা বাড়িও দিয়ে ফেলেছে। আর লেবুটা এত তাড়াতাড়ি নষ্ট হয় না। কয়েকদিন পর্যন্ত বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা যায়। হ্যাঁ, চলো। আরে, গাছগুলোতে ইতোমধ্যে লেবুর ফুল ফুটেছে, দেখতে কত ভালো লাগছে। আর কয়েকদিনের অপেক্ষা, এরপরে লেবুগুলো বড় হতে শুরু করবে। তুমি ওই দিকটাতে সার দিতে শুরু করো। আমি এদিক থেকে দিচ্ছি। এরপর পানিও দিয়ে দিব, বেলা বাড়ার আগেই। যাক, পুরো মাঠে সার দেওয়া শেষ হয়েছে। এখন চলো বাড়ি যাওয়া যাক। আমাকে আবার দুপুরে রান্না শুরু করতে হবে। তুমি যাও, আমি আর কিছুক্ষণ মাঠে থাকবো, দেখবো কোথাও কোনো পোকামাকড় আছে কিনা, এরপর বাড়ি ফিরবো। আরে, রফিক নাকি? তা এবার কি ফসল ফলাচ্ছিস? হ্যাঁ রে, আমার তো এর আগের বার ভারী লোকসান হয়েছিল, এই জন্য এবার তোর দেখা দেখি আমার মাঠেও কিছু লেবু গাছ লাগিয়েছি। লেবু গাছে ফুলও চলে এসেছে। ও, আচ্ছা। আমার কাছে তো এখনো ফুলই এলো না। তুই কিভাবে যত্ন করেছিস যে এত তাড়াতাড়ি লেবু গাছে ফুল চলে এলো? তেমন কিছুই না, আমি যেভাবে প্রতিবার ফসল ফলাই সেভাবেই করেছি। তবে মনে হয় লেবু গাছে তেমন বেশি যত্নের প্রয়োজন হয় না, এমনিতেই তাড়াতাড়ি গাছ বড় হয়ে যায় আর ফুল ফলও দিতে শুরু করে। তাহলে তো ভালোই। ঠিক আছে, আমি গেলাম। আমি এই গ্রামে একমাত্র লেবু ব্যবসায়ী। আমি থাকতে অন্য কেউ লেবু বিক্রি করবে এই গ্রামে, সেটা আমি হতেই দেব না। এর আগের বছর কত মুনাফা হয়েছিল, সেই দেখা দেখি রফিকও নিজের লেবু গাছ লাগানো শুরু করেছে। দেখাচ্ছি বেটাকে। তাড়াতাড়ি জল খাবারের ব্যবস্থা করো, আমাকে মাঠে যেতে হবে। এরপর দেখতে হবে আমার লেবু গাছগুলোর কি অবস্থা। কি হয়েছে? তোমাকে দেখে তো খুবই চিন্তিত মনে হচ্ছে। আর দুপুরবেলা মাঠে গিয়ে কি করবে? তুমি জানো, রফিক তার মাঠে লেবু চাষ শুরু করে দিয়েছে। ওর গাছগুলোতে ইতিমধ্যে ফুল চলে এসেছে। কদিন পর হয়তো ফলও চলে আসবে। আমার কাছে এখনো ফুলই এলো না। হয়তো ধীরে ধীরে আসবে। এত তাড়া কিসের? তুমি ভালো করে যত্ন নিলেই হয়। তাই বলে এত দুপুরে মাঠে যেতে হবে? না, তুমি বুঝতে পারছো না। যদি আমার আগে ওই রফিকের লেবুর মাঠে লেবু চলে আসে, তাহলে চওড়া দামে রফিক লেবু বিক্রি করতে পারবে। আমাদের তো মুনাফা এবছর তাহলে হবেই না। কি বলছো তুমি? তুমি তো বলেছিলে আমাকে এবার গহনা বানিয়ে দিবে। আমার গহনা চাই। সেই জন্যই তো বলছি, তুমি খাবার তৈরি করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। রতন খাওয়া দাওয়া শেষ করে মাঠে চলে যায়। সে কাজ করতে করতে বিকেল হয়ে যায়। সারাদিন কাজ করছি, এত যত্ন নিচ্ছি, তারপরও যদি আমার কাছে লেবু সেই রফিকের কাছে লেবুর পরে হয়, তাহলে কি করে হবে? বুদ্ধি এসেছে। আমি রফিকের সব গাছের গোড়ায় বিষ দিয়ে দেব, তাহলে গাছই থাকবে না। আর আমাকে কোনো কিছু নিয়ে চিন্তাও করতে হবে না। এই গ্রামে আমি ছাড়া কেউ লেবু চাষ করে লাভ করতে পারবে না। আমি করতেই দেব না। পরের রাতে রতন চুপি চুপি অনেকগুলো বিষ নিয়ে রফিকের লেবুর বাগানে ঢুকে পড়ে। এই বিষগুলো অনেকদিন যাবত আমার বাড়িতেই ছিল, পোকামাকড় মারার জন্য এনেছিলাম। এবার প্রত্যেকটা গাছের গোড়ায় ছড়িয়ে দেব।
কাজ হয়েছে, এবার অপেক্ষা করার পালা। কাল সকালে উঠেই রফিক দেখতে পাবে আমার সাথে পাল্লা দেওয়ার পরিণতি কি হয়। এখন তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। কি হয়ে গেল? বউ, দেখে যাও আমাদের মাঠের এই অবস্থা কি করে হলো। আমি তো ঠিক মতোই পরিচর্যা করছিলাম। গাছগুলো তো কাল বিকেল পর্যন্ত ঠিকই ছিল, আমি দেখে গিয়েছিলাম। এক রাতের মধ্যে এই অবস্থা কি করে হয়ে গেল? সবগুলো গাছ যেন মরে যাচ্ছে। এবার কি হবে? আর মাত্র কয়েকদিনের মধ্যে এই গাছগুলো থেকে আমি ফসল ওঠানোর চিন্তা করছিলাম। এখন আমি কি করব? এবছর কি এমন লোকসানেই যাবে? আমাকে তো পথে বসতে হবে। বাড়ি পিঠে সব বন্ধক দিয়েও তো এবারে লোকসান থেকে ওঠা যাবে না। কত টাকা জমিদারের কাছ থেকে ঋণ করে এই লেবু চারাগুলো এনেছিলাম। এভাবে ভেঙে পড়ো না, দেখো আর কয়েকটা দিন। গাছগুলো যদি বেঁচে যায় তাহলে তো ভালোই, আর তা না হলেও চিন্তা করো না, কোনো না কোনো উপায় বের করেই ফেলবো। আমার গহনা কিছু আছে, সেগুলো বিক্রি করা যাবে। অন্যদিকে সকাল থেকে রতন খুব ভালো মেজাজে হাঁটাচলা করতে থাকে। কি হলো? তুমি আজ এত খুশি কেন? কাল তো খুবই চিন্তিত ছিলে, এখন হঠাৎ কি হয়ে গেল? সেসব চিন্তা বাদ দাও, আমার পতাকাটা আমি সরিয়ে ফেলেছি। এখন তুমি বলো, কত গহনা প্রয়োজন তোমার? যত প্রয়োজন আমি তোমাকে বানিয়ে দিতে পারবো। আর কয়েকদিনের ব্যাপার মাত্র। রফিকের পুরো লেবুর বাগান নষ্ট করে রতন খুব খুশিতে উল্লাস করতে থাকে। এভাবে আরো 2-3 দিন চলে যায়। না বউ, সব গাছ তো একেবারেই মরে কাঠ হয়ে গেছে। আমাকে নতুন করে চাষ শুরু করতেই হবে। হাতেও আর সময় নেই। কি চাষ করব? মুনাফার কথা ভুলে যাও। কোনো রকমে বছরে ডাল ভাত খেয়ে কাটানোর জন্য হলেও তো কিছু টাকা প্রয়োজন, সেটা যেন উপার্জন হয়। তাই তো দেখছি, ভেবেছিলাম গাছগুলো বেঁচে উঠবে, কিন্তু এগুলো একদম মারা গেছে। আর কি করার, সবচেয়ে কম সময়ে আমরা লাউ, কুমড়া আর শসা ফলাতে পারি। আমি আমার গহনা তোমাকে দিচ্ছি, সেটা বিক্রি করেই তুমি বীজ আর সার কিনে নিয়ে এসো। আর সময় নষ্ট করলে হবে না, জমিদারের টাকাও ফেরত দিতে হবে। কিছু না কিছু একটা তো ফলানো শুরু করতেই হবে। ঠিক আছে, দাও। আর তো কোনো উপায়ও নেই আমার হাতে। রফিক তার স্ত্রী রুনার গহনা বিক্রি করে সে টাকা দিয়ে কিছু লাউ, কুমড়ো আর শসার বীজ কিনে বাড়ি ফিরতে থাকে। আরে, দেখে তো মনে হচ্ছে একটা লেবু গাছের চারা। এই রাস্তার পাশে এভাবে কেন হয়ে আছে? আমার সবগুলো লেবু গাছই মারা গেছে, আর এখানে অযত্নে একটা লেবু গাছ এখনো বড় হচ্ছে। চিন্তা করিস না, তোকে আমি আমার বাগানের এক কোণে লাগিয়ে দেব। খুব শখ ছিল লেবুর বাগানের, তুই আমার বাগানে বেঁচে থাকিস। রাস্তার পাশে পাওয়া সেই লেবু গাছ নিয়ে রফিক বাড়ি ফিরে আসে। এই দেখো রোনা, এই গাছটা কত অযত্নে রাস্তায় পাশে বড় হচ্ছিল, আর আমি এত যত্ন করলাম আমার পুরো বাগানের, তাও মরে সাফ হয়ে গেল। এটা বাগানের এক কোণে লাগিয়ে দাও, আর সেসব চিন্তা বাদ দাও। নতুন করে নতুন উদ্যমে আমাদেরকে এসব গাছ লাগাতে হবে, যত্ন নিতে হবে, আর কোনো ভুল করা চলবে না। রফিক আর তার স্ত্রী তাদের নতুন বাগানের গাছগুলোর সাথে সেই ছোট্ট লেবুর গাছটারও যত্ন নিতে থাকে। আমাদের গাছগুলো দেখতে দেখতেই বড় হয়ে গেছে। মুনাফা না হোক, অন্তত সারা বছর চলার মতো টাকা পয়সা আয় করতে পারবো এগুলো বিক্রি করে। সেটাই বা কম কি, দরকার পড়লে পরের বছর বাড়িঘর ঠিক করব। দেখেছো, আমাদের সেই লেবু গাছটায় ফুল এসে গেছে। দেখেছি, গাছটিতে ভালো করে পানি দিচ্ছি, তাড়াতাড়ি যেন লেবু হয়ে যায়। এই লেবুগুলো তো আর বিক্রি করা যাবে না, অন্তত নিজেরা খেতে পারবো। রফিক তার ক্ষেতে শসা, লাউ, কুমড়ো এসব বিক্রি করে সংসার চালাতে থাকে। গিন্নি, দেখেছ আমার পুরো লেবু বাগানে কত লেবু হয়েছে? এবার তো অনেক বেশি মুনাফা করতে পারবো। ওই রফিক চেয়েছিল আমার সাথে পাল্লা দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো বাজারে আমার লেবু বাদে কারো লেবু যাবে না। দেখো, লেবুর ব্যবসা করতে করতে একদিন আমি এই গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী হয়ে যাব। আর আমার কাছে থাকবে সবচেয়ে বেশি দামি গহনা।
কয়েকদিন পর। বউ, দেখেছো, এই গাছে তো লেবু হয়েছে, কিন্তু লেবুটা দেখতে সাধারণ লেবুর মতো নয়। এমন সোনালী লেবু কেন হয়েছে এই গাছে? তাই তো দেখছি, আমার তো মনে হয় এগুলো সোনার লেবু। কেমন চকচক করছে, আর কতগুলো হয়েছে। কি বলছো তুমি? একটা সাধারণ লেবুর গাছে সোনার লেবু কি করে হতে পারে? এটা পুরো অসম্ভব ব্যাপার। আমি স্বপ্ন দেখছি না তো? তুমি স্বপ্ন দেখছো না, আসলে আমি সাধারণ লেবু গাছ নই। আমাকে এক সন্ন্যাসী তার জাদুশক্তি ব্যবহার করে বানিয়েছিলেন, কিন্তু কোনো এক কারণে সন্ন্যাসী আমাকে রাস্তার ধারে রেখেই তার কাজে বেরিয়ে যায়। এরপর থেকে আমি সেখানেই অনাদরে বড় হচ্ছিলাম। তুমি আমাকে তোমার বাড়িতে এনে এত যত্ন করেছো দেখেই আমার গাছে লেবু ধরেছে। আর যেহেতু সন্ন্যাসী আমাকে জাদু দিয়েই তৈরি করেছিল, তাই আমি কোনো সাধারণ লেবু ফলাই না। আমার লেবু সোনার লেবুই হয়ে থাকে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কত চিন্তায় ছিলাম, কি করে জমিদার সাহেবের ঋণ মেটাবো, কি করে আমার সংসার চালাবো। পুরো ফসল বরবাদ হয়ে গিয়েছিল। এখন তো মনে হচ্ছে যা হয় ভালোর জন্যই হয়। শোনো, এই লেবুগুলো বাজারে বিক্রি করে ভালোই টাকা পাবে। আমি প্রতি বছরই সোনার লেবু দেব, চিন্তা করো না। তোমাদের আজ থেকে কোনো কিছুর অভাব হবে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ। রুনা এবং রফিক সোনার লেবু পেয়ে খুশি হয়ে যায়। তারা তাড়াতাড়ি সোনার লেবুগুলো তুলে নিয়ে চলে যায়। আমি জানি রফিক, তোমার এই লেবু বাগানের সাথে এমন কে করেছে। আমি আমার জাদু শক্তি দিয়ে সব জানতে পেরেছি। এখন তাকে শাস্তি দেওয়ার পালা। আজ আমি আমার বাগান থেকে লেবুগুলো সব তুলে বাজারে বিক্রি করব। কি যে ভালো লাগছে! হাই হাই, এ কি হয়ে গেল? আমার কাছে একটা লেবুও ভালো নেই। সব লেবু কি করে পচে গেল? কি হয়েছে? চিৎকার করছো কেন? হায় হায়, এসব কি করে হয়ে গেল? এখন কি হবে আমাদের? অন্যদিকে রফিক আর রুনা সোনার লেবু বিক্রি করে তাদের নতুন বাড়ি বানায় এবং দেখতে দেখতে তারা গ্রামের সবথেকে ধনী পরিবার হয়ে ওঠে।